তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি হাওয়াই আ মনস্টার বয় মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। এই মুভিটা দেখার পরে আপনি নিজেও পুরোপুরি শক্ত হয়ে যাবেন। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা একটা মাস্টারপিস গল্প আপনি মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় দ্য ব্রেকার নামের একটা গ্যাংকে দিয়ে, যেই গ্যাংয়ের মধ্যে 5টা মেম্বার ছিল, যাদের লিডার ছিল সিউক ত্যাক, গান এক্সপার্ট বিউম সু, মার্শাল এক্সপার্ট ডং, স্মার্ট ড্রাইভার কিউতাই এবং সমস্ত মিশনগুলোকে প্ল্যান করা জিন সিউং। তো আমরা দেখতে পারি মেট্রো রেলের মধ্যে বিয়নসুক একটা ব্রিফকেস নেয়ার জন্য সেখানে গিয়েছিল। তবে তখন একটা ডিটেকটিভ মিন তাকে কল দিয়ে বলে যে এই ব্রিফকেসটাকে ভুলেও ধরার ট্রাই করবে না, কারণ এটা একটা ফাঁদ হতে পারে আর এটা খুবই ভয়ঙ্কর একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যেতেও পারে। তবে ততক্ষণে আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ বিয়নসুক অলরেডি সেই ব্রিফকেসটাকে তুলে নিয়েছিল। তো যখনই বিয়নসুক ব্রিফকেসটাকে নিয়ে নেয়, তখন এই ট্রেনের মধ্যে যতগুলো ডিটেকটিভ ছিল তারা সবাই তাকে গান পয়েন্টে করে ফেলে আর দ্রুত ব্রিফকেসটা রেখে সারেন্ডার করার জন্য বলে। তবে আমরা দেখতে পারি তখন বিয়নসুকের কাছে একটা হকার দাঁড়িয়েছিল, এই জন্য সে হকারের গলায় ছুরি ধরে কোনো রকমে সেই ট্রেন থেকে বেরোতে সক্ষম হয়ে যায়। তবে তখন স্টেশনে অলরেডি একটা ডিটেকটিভ তার জন্য ওয়েট করছিল, যে কিনা তাকে দেখার সঙ্গে সঙ্গেই গান পয়েন্টে নিয়ে দ্রুত সেই হকারকে ছেড়ে দেওয়ার জন্য বলে। তবে যখনই বিয়নসুক সেই হকারকে ছেড়ে দেয়, তখন বিয়নসুক আস্তে আস্তে করে সামনে গিয়ে সোজা সেই হকারকেই খুন করে ফেলে। আসলে আমরা জানতে পারি এটা কোনো হকার টকার ছিল না, সে ছিল গ্যাংয়েরই একটা মেম্বার, যার নাম ছিল বং। তো এরপর তারা সবাই একটা বাচ্চাকে নিয়ে তাদের বেসমেন্টে চলে আসে। আসলে আমরা জানতে পারি তারা এই বাচ্চাটাকে কিডন্যাপ করার জন্য এই প্ল্যানিংটা করেছিল। মানে তারা এই বাচ্চাকে কিডন্যাপ করে তার প্যারেন্টসের কাছ থেকে কিছু টাকাও চেয়েছিল, যেই টাকা কিনা প্যারেন্টসরা অলরেডি দিয়ে দিয়েছিল। তবে সেই সাথে তারা পুলিশকেও এই খবরটা জানিয়ে দিয়েছিল। এই জন্যই এই গ্যাংটাকে ধরার জন্য ডিটেকটিভরা সেই ট্রেনের মধ্যে ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তাদের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর তাদের যেহেতু প্ল্যানটা এখন ফেল হয়ে গেছে, এই জন্য তারা এই বাচ্চাটাকে মেরে ফেলার প্ল্যানিং করে। এই জন্য যখনই বিয়ংসু এই বাচ্চাটাকে মেরে ফেলার ট্রাই করে, তখন সিওক তাই তাকে থামিয়ে দেয়। সে বলে যে না, সিদ্ধান্ত তুমি নেবে না, সিদ্ধান্ত নিব আমি। তো এরপর আমরা দেখতে পারি তারা একটা মহিলাকে ডেকে এখানে নিয়ে আসে, আর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই বাচ্চাটাকে পেলে বসে বড় করবে। মানে এখন থেকে এই বাচ্চাটাও তাদের একটা পার্ট হয়ে উঠবে। তো এখান থেকেই গল্প চলে আসে পুরো 14 বছর সামনে। আমরা দেখতে পারি এখন দ্য ব্রেকার একটা ঘরের মধ্যে ঢুকেছে ডাকাতি করার জন্য। এখানে তারা ঘরের মালিককে খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু দিয়ে ফাইনালি এখানে সমস্ত কিছু চুরি করে চলে যাওয়ার ট্রাই করে। তবে আসলে এই ঘরের মধ্যে অলরেডি আরেকটা লোক ছিল, যে কিনা তাদের সবাইকে দেখে ফেলে। তবে সিওক তাই মনে করছিল হয়তোবা সে অন্ধ, এই জন্য তাকে মাফ করে দিয়ে সে এখান থেকে বেরিয়ে চলে আসে। মানে তারা আর তাকে মারে না। আর আমরা দেখতে পারি তারা সমস্ত টাকাগুলো নিয়ে বেরিয়ে পুলিশকে খুব সহজেই বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সেই ছোট্ট ছেলেটাকে, যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এই ছেলেটার নাম দেওয়া হয়েছে হাওয়াইয়া। হাওয়াইয়া যখন বাস স্টপ থেকে তার বাসার দিকে যাওয়ার ট্রাই করছিল, তখন সে দেখতে পারে একটা মেয়ের সাইকেল নষ্ট হয়ে গেছে, আর সে কোনো রকমের সাইকেলটাকে ঠিক করার ট্রাই করছে। প্রথমে সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেও পরে সে তার মাইন্ডটাকে চেঞ্জ করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখন আবার সেই মেয়েটা পেছন থেকে তাকে ডাক দিয়ে সে নিজেই তার কাছে সাহায্য চায়। আর এই জন্য হাওয়াইয়াও তাকে সাহায্য করে সেখান থেকে সোজা বাসায় ব্যাক করে। এখানে এসেই সে তার 5 জন বাবার সঙ্গে মিট করে। আমরা জানতে পারি এখানে যেই 5 জন আছে তাদের সবাইকে সে বাবা বলে ডাকতো, কাউকে ছোট বাবা, কাউকে বড় বাবা, এমন করে। এরপর সে চলে যায় ইয়াংজুর সঙ্গে মিট করার জন্য, মানে সেই মহিলাটার সঙ্গে। আসলে এই মহিলাটাই যেহেতু ছোটবেলা থেকে তাকে পেলে পুষে বড় করেছে, এই জন্য তাদের দুজনের মধ্যে খুবই সুন্দর একটা বন্ডিংও ছিল, যেটা কিনা মা ছেলের বন্ডিংয়ের মতো। যাই হোক, এরপরে যখন ইয়াংজু কমলাটা রাখার জন্য দাঁড়া হয়, তখন আমরা দেখতে পারি তার পায়ের একটা আঙুল নেই। তো এরপর আমরা দেখতে পারি তারা 5 জন মিলে হাওয়াইকে বিভিন্ন রকমের জিনিস শেখানোর ট্রাই করে, যেমন শুটিং থেকে শুরু করে সমস্ত ব্যাপারগুলো। মানে তারা তাকে ট্রেন করে একজন ভালো ফাইটার বানানোর ট্রাই করছিল। আমরা জানতে পারি হাওয়াইয়া আজ পর্যন্ত কোনোদিনও স্কুলে যায়নি। তো এরপরে যখন হাওয়াইয়া জিনের লাইব্রেরিতে কিছু বই রাখার জন্য যায়, তখন সে তাকে ডেকে তার পাশে বসায়। আর এরপর তার পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ডগুলো দেখানো শুরু করে। আসলে তারা তার পাসপোর্ট, আইডি কার্ড এগুলো এই জন্য বানাচ্ছিল কারণ তারা খুব শীঘ্রই তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ট্রাই করছে, যাতে করে সে বিদেশে গিয়ে একটা আর্ট স্কুলে ভর্তি হতে পারে, কারণ সে আঁকাআঁকি করতে অনেক বেশি ভালোবাসে। তবে তখন এখানে সিওক তাই চলে আসে, আর এই জন্য হাওয়াইয়া সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এরপরে সিওক তাই আর জিন মিলে তার ব্যাপারেই কথাবার্তা বলা শুরু করে। আসলে সিওক তাই চাইছিল হাওয়াইকে তাদের মতোই বানাতে, কিন্তু জিন কোনোভাবেই এটাকে সমর্থন দিচ্ছিল না। সে বলছিল যে সে কোনোভাবেই আমাদের মতো হতে পারবে না, সে আমাদের মতো না, এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। এরপরে যখন হাওয়াই দোকানে বসে মিউজিক শুনছিল, তখন হঠাৎই তার নজর পড়ে ইউরি নামের সেই মেয়েটার উপরে, মানে যার সাইকেল সে ঠিক করে দিয়েছিল। এই জন্য সে তাকে ফলো করা শুরু করে। তবে একটা সাইড থেকে যখন সে তাকে ফলো করছিল, তখন হঠাৎই তার সামনে একটা গাড়ি চলে আসে, আর সে অ্যাক্সিডেন্ট হতে হতে কোনো রকমে সেভ হয়ে যায়। আর যখন এই ব্যাপারটা সবাই নোটিস করে, তখন ইউরির নজরও হাওয়াইয়ের উপরে পড়ে।
এই জন্য তারা দুজন একসাথে বসে গল্পগুজব করা শুরু করে। এরপরে যখন ইউরি হোয়ার ড্রয়িং বুকটাকে ভালো করে চেক করে তখন এগুলো দেখার পরে সে খুবই ইমপ্রেস হয়ে যায়। সে বলছিল যে তোমার তো একটা আর্ট স্কুলে গিয়ে ভর্তি হওয়া দরকার, তুমি এখানে কি করছো? আর সে তাকে রিকোয়েস্ট করে যাতে করে সে তার একটা পোর্ট্রেট বানিয়ে দেয়, কারণ এটাকে সে স্কুলে সাবমিট করবে। এই জন্য হাওয়াইও রাজি হয়ে যায় আর ইউরি তার থেকে তার নাম্বারটা নিয়ে নেয়। তবে তখনই সামনের একটা বার্ড থেকে কিতাই দুটা মেয়ে নিয়ে বেরিয়ে আসে। আর সে যখন হাওয়াইকে দেখতে পারে তখন সে দূর থেকে তাকে ডাকাডাকি করা শুরু করে। তবে ইউরি দুইটা মেয়ের সঙ্গে যেভাবে কিতাই ব্যবহার করছিল সেই ব্যাপারগুলো কোনোভাবেই পছন্দ করছিল না। তবে যখন সে দেখতে পারে যে হাওয়াইকে সে ডাকছে তখন সে হাওয়াইকে জিজ্ঞেস করে এই লোকটাকে। তখন হাওয়াই বলে সে আমার বাবা। তো এখন যেহেতু কিতাই অনেক বেশি মাতাল হয়েছিল এই জন্য সে আর গাড়ি ড্রাইভ করছিল না, এই জন্য হুয়াই গাড়ি ড্রাইভ করে বাসার দিকে যাওয়ার ট্রাই করছিল। তবে তখনই রাস্তায় তারা দেখতে পারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। আর এগুলো দেখার পরে কিতাই তাকে বলে যে ভালোই হয়েছে আমি ড্রাইভ করছি না, নয়তো আমাদেরকে তারা মামলা না দিয়ে ছাড়তো না। তবে তখন হুয়াই তাকে বলে যে কিন্তু বাবা আমি তো স্কুলের ড্রেস পরে আছি। তবে তখন কিতাই তাকে বলে যে তুমি স্কুলের ড্রেসটা সবসময় কেন পরে থাকো যেখানে তুমি স্কুলেই যাও না। তবে যখনই তারা পুলিশের সামনে গিয়ে গাড়িটাকে স্লো করে তখন পুলিশ হুয়াইয়ের স্কুল ড্রেসটা দেখতে পারে। তবে এইটা দেখার পরে হুয়াই দ্রুত গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে আর পুলিশও তাদেরকে ফলো করা শুরু করে। তবে যেহেতু কিতাই খুবই ভালো একজন ড্রাইভার ছিল এই জন্য সে যেমন করে ইনস্ট্রাকশন দিচ্ছিল হুয়াইও ঠিক তেমন করেই এক্সিকিউট করার ট্রাই করছিল। আর এমন করে ফাইনালি তারা খুবই কুল ওয়েতে পুলিশদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষমও হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই অন্ধ লোকটাকে যাকে কিনা পুলিশ কাস্টডিতে রাখা হয়েছিল। আসলে এই লোকটাকে পুলিশ যতবার করে যত রকম করেই জিজ্ঞাসাবাদ করছিল সে কোনোভাবেই কোনো ইনফরমেশন দিচ্ছিল না, মানে সেই গ্যাং সম্পর্কে সে কিছুই বলছিল না। আর সে বলছিল সে তাদেরকে দেখতেও পায়নি। তবে তখনই ডিটেকটিভ পার্ক এখানে চলে আসে আর সে রুমের মধ্যে সমস্ত লাইটগুলো বন্ধ করে একটা ম্যাচ লাইটের সাহায্যে এই জিনিসটা বের করে ফেলে যে এই লোকটা আসলে অন্ধ না। আর এরপর সে তাকে থ্রেট করে বলে যে যদি তুমি আমাদেরকে কোনো ইনফরমেশন না দাও তাহলে আমি এখন গিয়ে প্রেসকে বলে দেবো যে তুমি অন্ধ না। আর এটা যখন সেই গ্যাংয়ের লোকজন জানতে পারবে তখন তারা তোমার কী অবস্থা করবে সেটা তুমি বুঝতেই পারছো। আর এই সমস্ত ব্যাপারগুলোতে এই অন্ধ লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে ডিটেকটিভদেরকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। আর তখন আমরা দেখতে পারি মিন নামের সেই ডিটেকটিভ অলরেডি জিনকে মেসেজ দিয়ে ব্যাপারটা জানিয়ে দেয়। আর যখন জিন গিয়ে এই জিনিসটা সিওকতাইকে বলে তখন সিওকতাই হুয়াইকে নিয়ে সোজা একটা বিল্ডিংয়ে চলে আসে সেই লোকটাকে খুন করার জন্য। আর যখনই সিওকতাই হুয়াইকে সেই ব্লাইন্ডম্যানকে শ্যুট করার জন্য বলে তখন হুয়াই কোনোভাবেই তার উপরে শ্যুট করতে পারছিল না, কারণ এখানে সে একটা ভয়ঙ্কর মনস্টার দেখতে পাচ্ছিল, এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে অন্যদিকে আমরা দেখতে পারি কিতাই অলরেডি সেই লোকটাকে ধরে ফেলেছিল আর তাকে গাড়িতে করে সে অন্য একটা জায়গায় নিয়েও যাচ্ছিল। এরপরে সিওকতাই প্রচণ্ড রাগ করে হুয়াইকে নিয়ে সোজা বেসমেন্টে চলে আসে আর তার সামনেই সেই ব্লাইন্ডম্যানকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে আমি যখন বললাম শ্যুট করতে তখন তুমি কেন শ্যুট করলে না? তখন হুয়াই তাকে বলে যে আমি এই সমস্ত কাজগুলো করতে পারবো না, কারণ আমি একটা ভয়ঙ্কর মনস্টার দেখতে পারি, এত ভয়ের মধ্যে এই কাজগুলো আমাকে দিয়ে হবে না। তবে তখন সিওকতাই তাকে বলে যে ঠিক আছে তোমার চিন্তা করার কোনোই দরকার নেই, আমি এই মনস্টার থেকে তোমার পিছু ছাড়িয়েই ছাড়বো। আর এতটুকু বলেই সে তাকে বেসমেন্টে আটকে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে যখন হুয়াই ছোট ছিল তখন সিওকতাই মাঝে মধ্যেই তাকে বেসমেন্টে বন্দি করে দিত আর তাকে নানানভাবে টর্চার করত। আর এখানে যখন সে একা থাকতো তখন সেই মনস্টারকে সে অনেক বেশি ভয় পেত। এরপরে ডিটেকটিভ মিন একদিন দ্য ব্রেকার গ্যাংয়ের কাছে আসে একটা কাজ নিয়ে। আসলে এই কাজটা ছিল একটা দম্পতিকে খুন করার কাজ। এদিকে ইউরি হুয়াইকে কল দিয়ে তার জন্য ওয়েট করছিল, তবে হুয়াই এখানে থাকা সত্ত্বেও তার সাথে গিয়ে মিট করছিল না, সে একটা গাছের পেছনে লুকিয়ে তাকে দেখছিল। আর যখন ইউরি প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায় তখন হুয়াই সেই গাছের উপরে একটা পোকাকে চেপে মেরে ফেলে। আমরা এখানে হুয়াইয়ের মধ্যে একটা ভয়ঙ্কর রাগ দেখতে পারি যেটা আস্তে আস্তে গ্রো করছিল। তো এরপরে পরদিন সকালবেলা দি ব্রেকার গ্যাং চলে আসে সেই কাপলকে খুন করার জন্য। আর এখানে তারা সঙ্গে করে হুয়াইকে নিয়ে আসে যাতে করে তার মাধ্যমে তারা দরজা খুলে খুব সহজেই মধ্যে ঢুকতে পারে। তারা প্রথমেই তাকে কাজ দেয় গিয়ে দরজাটাকে ব্রেক করার জন্য। আর যখনই হুয়াই গিয়ে দরজাটাকে ব্রেক করার ট্রাই করছিল তখন পাশ দিয়েই একটা পুলিশের কার যাচ্ছিল। আর একটা পুলিশের যখন তার উপরে সন্দেহ হয়ে যায় তখন সে গিয়ে তাকে জিজ্ঞেস করার ট্রাই করে যে আসলেই সে এই ঘরের মধ্যে থাকে কিনা। তবে যতক্ষণে সে তার কাজ পর্যন্ত পৌঁছাতো তার আগেই হুয়াই কোনো রকমের দরজার লকটাকে ব্রেক করে ঘরের মধ্যে এমন করে ঢুকে যায় যেন এইটা তার নিজেরই ঘর। আর এই জন্য পুলিশ আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়, তাদের মনে হচ্ছিল হয়তো বা এটা তারই ঘর। এরপরে হুয়াইয়ের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা বই পড়ে থাকতে দেখতে পারে। আর যখন সেই বইটাকে উঠায় তখন এটার মধ্যে সে একটা পিকচার পেয়ে যায়। এখানে ছোট বাচ্চার একটা পিকচার ছিল, এই জন্য সেই পিকচারটা তার পকেটের মধ্যে লুকিয়ে ফেলে। আর এখানে সে একটা ড্রয়ারের মধ্য থেকে কিছু আওয়াজও শুনতে পারে। আর যখন সে গিয়ে ভালো করে চেক করে তখন এখানে সে একটা মহিলাকে পেয়ে যায়। তবে এই মহিলার কথাটা সে সবার থেকে লুকিয়ে রাখে, মানে এই মহিলা যে এখানে আসে এটা সে ওই 5 জনকে বলে না।
যখন তারা সবাই এই ঘরের মধ্যে ঢুকে সমস্ত কিছু তন্ন করে খুঁজছিল, তখন এই মহিলা তার হাজব্যান্ডকে কল দিয়ে ঘরে আসার জন্য বলে। আর যখন তার হাজব্যান্ড ঘরে চলে আসে, তখন এই 5 জন তাকে নিয়ে আচ্ছা রকম ধোলাই করে একটা রুমের মধ্যে বন্দি করে তার ওয়াইফ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তবে তখনই তারা সাইডে একটা শব্দ শুনতে পারে। তারা দেখতে পারে সেই মহিলা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর যখন বিয়কসু তাকে ফলো করতে করতে রাস্তার কাছে চলে আসে, তখন সেই মহিলাকে সাহায্য করার জন্য 2টা লোক চলে আসে। এই জন্য সে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। তো এখন সিওক তাই ব্যাপারটা বুঝতে পারে যে হুয়াই সেই মহিলাকে বাইরে বেরোতে সাহায্য করেছে। এই জন্য সে তাকে মারতে মারতে সেই বৃদ্ধ লোকটার কাছে নিয়ে আসে আর তার হাতে একটা গান দিয়ে সেই লোকটাকে শ্যুট করার জন্য বলে। তবে সে কোনোভাবেই শ্যুট করতে পারছিল না। আর যখন এই বৃদ্ধ লোকটা কিছু বলার ট্রাই করছিল, তখন হুয়াই প্রচণ্ড মাথা গরম করে তার উপরে অনেকগুলো শ্যুট করে দেয়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি এখানে পুলিশ চলে আসে। আর সেই পুলিশ অফিসার, যেই পুলিশ কিনা সেই ছোট বাচ্চাটাকে ভেতরে ঢুকতে দেখতে পেয়েছিল, সে এসে ডিটেকটিভ মিনকে বলে যে আমি এখানে একটা স্কুলের বাচ্চাকে ঢুকতে দেখতে পেয়েছিলাম, যে হয়তোবা হাই স্কুলে পড়তে পারে। তবে তখন ডিটেকটিভ মিন তাকে বলে যে তোমার মনে হয় যে একটা হাই স্কুলের বাচ্চা এই কাজটা করতে পারবে? তুমি কি বেকুবের মতো কথাবার্তা বলছো? তবে ডিটেকটিভ মিন এই ব্যাপারটাও জানতো যে তারা সেই বাচ্চাটাকে নিয়ে এখানে এসেছিল। এই জন্য সে দ্রুত জিনকে কল দিয়ে বলে যে তোমাদের সেই বাচ্চাটাকে নিয়ে আসা ঠিক হয়নি, সেই বাচ্চাটার জন্য সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এরপর আমরা দেখতে পারি হুয়ায়ে তার ঘরের মধ্যে শুয়েছিল। আসলে পুরো 2টা দিন পার হয়ে যাওয়ার পরেও হুয়ায়ে এখন পর্যন্ত তার ঘর থেকে বের হয়নি। আর ইয়ানজু যখন এই ব্যাপারগুলো নোটিস করে, তখন সে তার সাথে কথা বলার জন্য তার ঘরের মধ্যে চলে আসে। আর এখানে এসে সেই ছোট বাচ্চার পিকচারটা পেয়ে যায়, যেইটা কিনা হুয়ায়ে তার পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছিল। এই পিকচারটা দেখার পরে ইয়ানজু তাকে বলে যে তোমার চোখগুলো এখনও দেখতে ঠিক একই রকম আছে, তবে তোমার নাকটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে তখন হুয়ায়ে তাকে বলে যে এই পিকচারটা আমার না, এটা আমি কুড়িয়ে পেয়েছি। তবে ইয়াংজু বলেছে কিন্তু পিকচারের মধ্যে যেই ছেলেটা আছে সেটা তো তুমিই। সিনটা এখানেই কাট হয়ে যায়। আর পরের সিনে আমরা দেখতে পারি ইয়ানজু সেই ফটোটা দেখেই কান্নাকাটি করছিল। আর তখন এখানে সিউতাক চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে হুয়ায়ে কোথায় চলে গিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি হুয়ায়ে চলে আসে সেই কাপলের ঘরের মধ্যে, যেই কাপলের ঘরের মধ্যে কালকে সে এসে একজনকে খুন করেছিল। এখানে যখন সে ঘোরাঘুরি করে চারপাশে চেক করছিল, তখনই সে কারো আসার শব্দ শুনতে পারে। এই জন্য সে গিয়ে একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর এই রুমটা আর অন্য কারো রুম ছিল না, এটা ছিল ছোট কোনো বাচ্চার একটা রুম, যেই রুমের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো খুবই যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে। এই রুমের মধ্যে সে অনেকগুলো পিকচার, অনেকগুলো পেপার কাটিং এবং নানান ডকুমেন্ট পেয়ে যায়, যেগুলোর মধ্যে সে একটা ছোট বাচ্চার কিছু পিকচার পেয়ে যায় আর কিছু মিসিং রিপোর্ট পেয়ে যায়, যেগুলো আর অন্য কারো ছিল না, যেগুলো ছিল তার নিজেরই। হুয়ায়ে এগুলো দেখার পরে পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে। তবে তখনই সে নিচে থেকে কিছু শব্দ শুনতে পারে। আর যখন সে গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে সেই মহিলা গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার ট্রাই করছিল। তবে সে গিয়ে কোনো রকমে তাকে সেভ করে ফেলে। এদিকে আমরা দেখতে পারি কিতাই এবং সিউকতাইকে, যারা কিনা এখন পর্যন্ত হুয়ায়েকে খুঁজে বের করার ট্রাই করছিল। তবে তখনই তাদেরকে মিন কল দেয় আর মিন কল দিয়ে বলে যে সেই মহিলা গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার ট্রাই করছিল, তবে একটা হাই স্কুলের ছেলে তাকে সেভ করে ফেলেছে। আর সে তাকে এটাও জিজ্ঞেস করে যে তোমাদের সেই ছেলেটা এখন কোথায় আছে। এদিকে জিন সিউককে কল দিয়ে হুয়ায়ে সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ এখন পর্যন্ত সে বাসায় ব্যাক করেনি। আর যখন সে কলটাকে কাট করে তার পিসিটা অন করে, তখন সে দেখতে পারে সেই ছোট বাচ্চা সম্পর্কে কিছু ডকুমেন্ট অন করা ছিল। আর তখনই পাশে থেকে হুয়ায়ে তাকে বলে যে হ্যাঁ, আমি সেই ঘরের মধ্যে আবারও গিয়েছিলাম। যেমন আমরা বুঝতে পারি সেই ঘরের মধ্যে অলরেডি ছিল। আর এরপর সে তাকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে যে তোমরা আমার সাথে এমনটা কেন করেছো, আমার আসল পরিচয় কি, ব্যাপারটা আমাকে ক্লিয়ার করে বলো। তবে তখন জিন তাকে বলে যে এই সমস্ত ব্যাপারগুলো একেবারেই ম্যাটার করে না, যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে আমরা 5 জন তোমাকে পেলে পুষে বড় করেছি আর আমরাই হচ্ছে গিয়ে তোমার বাবা। তবে হুয়ায়ে কোনোভাবেই ব্যাপারগুলো মানতে পারছিল না। সে তাকে বারবার করে টিগারে চাপ দেওয়ার ভয় দেখিয়ে বলছিল যে তোমরা আমাদের সাথে এমনটা কেন করেছো, আমার বাবা মা পুরো 14টা বছর আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোমরা কোনোভাবেই তাকে কোনো ইনফরমেশন দাওনি। তবে এই সমস্ত কথাগুলোতে জিনও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে তার নিজের বুকের মধ্যে গানটা ঠেকিয়ে নিজেই টিগারে চাপ দিয়ে সেখানে মারা যায়। আর যখন এখানে সিউকতাই চলে আসে, তখন সে এখানে জিনের লাশটা দেখতে পারে, যাকে দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি হসপিটালে সেই মহিলাকে মারার জন্য একটা অপরিচিত লোক চলে আসে, যে কিনা ইঞ্জেকশনের মাধ্যমে কিছু একটা মেশানোর ট্রাই করছিল। তবে তখনই হুয়ায়ে ঠিক সময় মতো এখানে চলে আসে আর সে তার মাকে তো সেভ করেই ফেলে, বরং এই লোকটাকে আচ্ছা রকম ধোলাই করে খুন করে সোজা বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। আর এরপর সে তার মাকে এই হসপিটাল থেকে বের করে ইউরির সাহায্যে অন্য একটা হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। এখান থেকে হুয়ায়ে সোজা চলে আসে বিয়নসুকে মারার জন্য। এখানে তাদের দুজনের মধ্যে অনেক বেশি মারামারি হয়, তবে কেউই কাউকে মারতে পারছিল না। আর একটা সময় বিয়নসুক তার গানটা নিয়ে সোজা হুয়ায়েকেই পয়েন্ট করে ফেলে। তবে তখনও হুয়ায়ে বারবার করে এটাই বলছিল যে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, মিস্টার জিওং এবং তার সমস্ত মেম্বারদেরকে আমি শেষ করে দেব। এখন এই মিস্টার জিওংটা কে সেটা আমরা লাস্টের দিকে জানতে পারবো।
আর তখন এখানে ডিপ ব্রেকারের বাকি মেম্বারও চলে আসে, আর এই জন্য হুয়ায়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করে। সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়ে নেয়। আর আমরা দেখতে পারি এখানে যেভাবে সে পালিয়ে যায় সেটা দেখার মতো একটা সিন ছিল। তো এখান থেকে হুয়ায়ে একটা সিমেন্ট ফ্যাক্টরিতে চলে আসে, আর সোজা সে সিওকতাইকে কল দেয়। আর সিওকতাইকে সে জিজ্ঞেস করে যে আপনারা আমাকে পেলে পুষে কেন বড় করেছেন। তখন সিওকতাই তাকে বলে যে এইটা কেমন কোয়েশ্চেন, আমি তোমার বাবা, আমিই তো তোমাকে পেলে পুষে বড় করব। তখন হুয়ায়ে তাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি আমাকে নেয়ার জন্য আরও একবার এখানে আসবে। তখন সে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই এখানে আসবো। এই জন্য সে তাকে কালকে সকাল 9টার সময় এই সিমেন্ট ফ্যাক্টরিতে আসার জন্য বলে। আর যখনই সে কলটা কাট করে দেয় তখন আমরা দেখতে পারি তার সামনে সেই ভয়ঙ্কর মনস্টারটা ছিল, যেটাকে সে একটা সময় অনেক বেশি ভয় পেত, কিন্তু আজকে তার চোখে মুখে আমরা ভয়ের বিন্দুমাত্র ছাপও দেখতে পারি না, বরং সে এমন করে সেই মনস্টারের দিকে তাকিয়েছিল যেন সে তাকে আজকে শেষই করে দেবে। এরপর আমরা মিস্টার জিওনকে দেখতে পারি। আসলে এই লোকটা হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা সেই কাপলকে মারার জন্য টাকা দিয়েছিল। এখন সে এমনটা কেন করেছে সেটা আমরা মুভির লাস্টেই জানতে পারবো। আমরা দেখতে পারি তার কাছে একটা লেটার চলে আসে যেখানে বলা ছিল যদি তুমি সেই মহিলাকে মারতে চাও তাহলে কালকে সকাল 9টার সময় সেই সিমেন্ট ফ্যাক্টরিতে চলে আসবে। তো এরপরে পরদিন সকালবেলা ডিপ ব্রেকার গ্যাং চলে আসে সেই সিমেন্ট ফ্যাক্টরিতে। এখানে তারা তিনজনের মধ্যে যায় কিতাইকে বাইরে রেখে। তবে কিতাই যাওয়ার আগে বারবার করে তাদের কাছে রিকোয়েস্ট করছিল যাতে করে তারা হুয়ায়েকে শ্যুট করে না মারে। এরপরে যখন তারা তিনজন সিমেন্ট ফ্যাক্টরির মধ্যে যায় তখন তারা দেখতে পারে জিওনের একটা লোক অনেকগুলো গ্যাংস্টার নিয়ে এখানে দাঁড়িয়েছিল। এখানে একজন তাকে বলে যে আমরা তোমাকে এখানে ইনভাইট করিনি। তবে তখনই এখানে ফায়ারিং হওয়া শুরু হয়ে যায়, আর এক এক করে মানুষজন মরা শুরু করে। আর যখন তারা দেখতে পারে আশেপাশে থেকে গুলি আসছে তখন তারা ভয় পেয়ে একে অন্যের উপরে শ্যুট করা শুরু করে, আর একে অন্যকে কুকুরের মতো মারা শুরু করে। আসলে দূর থেকে হুয়াই তাদের সবার উপরে গুলি করছিল, আর যেহেতু কিতাই বাইরে ছিল এই জন্য সে হুয়াইকে গুলি করতে এখান থেকে দেখে ফেলে, আর সে তাকে থামানোর জন্য সেদিকে যাওয়ার ট্রাই করে। আর আমরা দেখতে পারি মধ্যে গোলাগুলির মধ্যে প্রত্যেকটা মেম্বারের মৃত্যু হয়ে যায়, শুধুমাত্র সিউকতাই কোনো রকমে জীবিত হয়ে বাইরে বেরিয়ে চলে আসে। যখনই হুয়াই সিউকতাইকে দেখতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকেও শ্যুট করে মারার প্ল্যানিং করে ফেলে। তবে তখনই কিতাই এসে তাকে আটকে দেয়, আর সে তাকে বারবার করে বোঝানোর ট্রাই করছিল। তবে হুয়াই যেহেতু প্রচণ্ড রাগের মধ্যে ছিল এই জন্য সে তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে বারবার করে বলছিল যে তুমিও তাদের মতো, তুমিও আমার থেকে সত্যিটা লুকানোর ট্রাই করেছো। আর এই সমস্ত কথাবার্তাগুলোর মধ্যে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পারি এক্সিডেন্টলি কিতাই সোজার নিচে পড়ে যায়। যদিও হুয়াই তাকে বাঁচানোর অনেক রকম করেই ট্রাই করেছিল, তবে এতে করে কোনো লাভই হয় না। কিতাই নিচে পড়ে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপরে সিউকতাই এখানে প্রত্যেকটা গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়ে সোজা সেখান থেকে হসপিটালের দিকে যাওয়া শুরু করে। আসলে মিন যেহেতু সেই মহিলাকে খুঁজে বের করে ফেলেছিল এই জন্য সে কল দিয়ে সিউকতাইকে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। আর তখন ইউরিও বাথরুমে গিয়ে হুয়াইকে কল দিয়ে ব্যাপারটা জানিয়ে দেয়। আর এই ব্যাপারটা শোনার পরে হুয়াইও একটা গাড়ি ছিনতাই করে সেটা নিয়ে দ্রুত হসপিটালের দিকে যাওয়া শুরু করে। কিন্তু যেহেতু সে খুবই অ্যাগ্রেসিভলি ড্রাইভ করছিল এই জন্য রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর খুবই জঘন্যভাবে আহত হয়ে যায়। তবে তবুও সে কোনোভাবেই থামে না, সে হসপিটালের দিকে দৌড়ে যাওয়া শুরু করে। এদিকে আমরা দেখতে পারি সিউকতাই অলরেডি সেই হসপিটালে চলে এসেছে, আর যখন সেই মহিলা জ্ঞান ফিরে পায় তখন সেই মহিলাকে একটা গল্প বলা শুরু করে। আসলে এই মহিলার শ্বশুরের একটা অরফানেজ হাউস ছিল যেখানে এই 5 জন ছোটোবেলা থেকে বড় হয়েছে। এখানে তার হাজব্যান্ডও মাঝে মধ্যে আসতো, আর আমরা জানতে পারি তার হাজব্যান্ড সিউকতাইয়ের খুবই ভালো একজন ফ্রেন্ডও ছিল। একদিন সিউকতাই তার হাজব্যান্ডের কাছে গিয়ে বলেছিল যে সে একটা ভয়ঙ্কর মনস্টার দেখতে পারে, এই জন্য তার হাজব্যান্ড তাকে প্রে করার পরামর্শ দিয়েছিল, আর সে এটার জন্য প্রেও করেছিল। তবে কোনোভাবেই কোনো কাজ হয়নি, সে সেই মনস্টারটাকে বারবার করে দেখতেই পাচ্ছিল। এই জন্য সে আর কখনোই সেই মনস্টারকে আটকানোর ট্রাই করেনি, সেই মনস্টারকেই তাকে কন্ট্রোল করার পারমিশন দিয়ে দিয়েছিল। এরপর আমরা জানতে পারি এই অরফানেজের মধ্যে একটা মেয়ে ছিল, যেই মেয়েটাকে তারা দুজনেই পছন্দ করত। তবে সেই মেয়েটা শুধুমাত্র তার হাজব্যান্ডকেই পছন্দ করত। এই জন্য সিউকতাই প্রচণ্ড রাগের মাথায় এসে সেই মেয়েটাকে সেক্সুয়ালি অ্যাবিউসও করে দেয়, মানে সে তাকে রেপ করে ফেলে। আর যখন তার হাজব্যান্ড তাকে সেভ করতে যায় তখন সিউকতাই প্রচণ্ড মাথা গরম করে তার উপরেও আক্রমণ করে দেয়। যেই আক্রমণে তার হাজব্যান্ডের একটা পা নষ্ট হয়ে গিয়েছিল, তখন থেকেই সে ল্যাংড়া হয়ে গিয়েছিল। আর যেহেতু সিউকতাই এত বড় একটা ক্রাইম করেছে এই জন্য তাকে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এই গল্পটা বলার পরেই সে এই মহিলাকে এখানে শ্যুট করে মেরে ফেলে। আর যতক্ষণে হুয়ায়ে এই পর্যন্ত দৌড়ে চলে আসে ততক্ষণে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সে দেখতে পারে তার মাকে অলরেডি মেরে দিয়ে সে চলে গিয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, সে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে। এদিকে আমরা দেখতে পারি ঘরের মধ্যে ইয়াংজু যখন একা ছিল তখন একটা ডিটেকটিভ তার সঙ্গে মিট করতে চলে আসে। আসলে এটা ছিল পার্ক নামের সেই ডিটেকটিভ। আমরা জানতে পারি সে একটা মার্ডার কেস সম্পর্কে তদন্ত করতে করতে সেই বাচ্চাটাকে ফলো করতে করতে ডিপ ব্রেকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই জন্য সেই ইয়াংজুর কাছে এসে তাকে নানান রকম কোয়েশ্চেন করা শুরু করে। সে শুধু এই ব্যাপারটা জানার ট্রাই করছিল যে এই ঘরের মধ্যে যেই ছেলেটা থাকে সেই ছেলের পরিচয় আসলে কী। আর তখন আমরা দেখতে পারি ইয়াংজু কথার জালের মধ্যে পড়ে
তাকে মনের ভুলে এটা বলে দেয় যে এই বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটা যাকে ডিপ ব্রেকার 14 বছর আগে কিডন্যাপ করেছিল। আর যখন পার্ক এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে তখন তার কাছে গল্পটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। এই জন্য সে হেডকোয়ার্টারে কল দিয়ে পুলিশ ডাকার ট্রাই করছিল। তবে তখন আবার ইয়ানজু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে চিন্তা করছিল হুয়াইয়ের না আবার জেল হয়ে যায়। এই জন্য সে ডিটেকটিভের মাথায় একটা পাথর দিয়ে জোরে বাড়ি মেরে তাকে সেখানে বেহুশ করে ফেলে। একটু পরে যখন এখানে সিওকতাই চলে আসে তখন সে ডিটেকটিভের লাশটা দেখার পরে তাকে বলে যে এতদিন পরে তুমি একটা কাজ ঠিকমতো করেছো, এতগুলো বছরে তোমাকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয়নি। আর এরপর সে তাকে বলে তার জন্য কিছু খাবার দাবার বানানোর জন্য। তবে ইয়ানজু তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে নিজের খাবার নিজে বানিয়ে খাও, আমি আর এগুলো সহ্য করতে পারবো না। তবে এইটার জন্য সিওকতার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর সে তাকে আচ্ছা রকম ধলাই করে বলে যে তোমার আঙুলটা যে কেটে দিয়েছিলাম তাতে তোমার শিক্ষা হয়নি, এখন কি তুমি তোমার গলাটাও কাটাতে চাও? এইটা বলে সে তার গলাটা কাটার প্রিপারেশনও নেওয়া শুরু করে। মানে সে তার গলাটা কাটতেই যাচ্ছিল তখনই এখানে হুয়ায়ে চলে আসে। আর সে তাকে গান পয়েন্টে নিয়ে সিওকতাইকে বারবার করে থামার জন্য বলে। এখানে হুয়ায়ে তাকে জিজ্ঞেস করে যে তোমরা আমাদের সাথে এমনটা কেন করেছো, আমার বাবা মাকে কেন তুমি শ্যুট করে মেরেছো? তবে তখন সিওকতাই তাকে বলে যে তুমি আমাকে বলেছিলে তুমি মনস্টার দেখতে পারো, এখন তুমি বলো তুমি কি মনস্টার দেখতে পাচ্ছ? তুমিও তোমার হাত রক্তে লাল করে নিয়েছো, এখন তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি আর আমি একই রকম হয়ে গেছি। তবে আমরা দেখতে পারি যখন তারা কথাবার্তা বলছিল তখনই ডিটেকটিভ পার্ক জ্ঞান ফিরে পেয়ে যায়। আর সে তাদের দুজনকেই গান পয়েন্টে নিয়ে হুয়ায়েকে গানটাকে নিচে ফেলার জন্য বলে। আর এই জন্য যখনই সিওকতার মনোযোগ ব্রেক হয়ে যায় তখনই পেছন থেকে ইয়ানজু একটা চাকু তার পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই ব্যাপারটার জন্য সিওকতার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে ইয়ানজুকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। যদিও হুয়ায়ে বারবার করে তাকে থামার জন্য বলছিল, তবে যখন সে থামছিল না তখন তাকে থামানোর জন্য সে তার পায়ের মধ্যে শ্যুট করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে ডিটেকটিভ পার্ক হুয়ায়ের হাতের মধ্যে শ্যুট করে দেয়। আর যখন সিওকতা এটা দেখতে পারে তখন তার মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ সে কোনোভাবেই হুয়ায়েকে আহত অবস্থায় দেখতে পারছিল না। এই জন্য সে ডিটেকটিভকে কয়েকটা শ্যুট করে সেকেন্ডের মধ্যেই মেরে ফেলে। আর তাকে বলে যে তোমার সাহস কী করে হলো আমার ছেলের গায়ে গুলি করার? এরপরে যখন সিওকতাই ইয়ানজুকে গান পয়েন্টে নিয়ে মেরে ফেলার ট্রাই করে তখন এগুলো হুয়ায়ে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এই জন্য সে গান রেখে স্যারেন্ডার করে ফেলে। আর সে হাঁটু গেড়ে বসে তার বাবার কাছে মাপ চাওয়া শুরু করে। সে তাকে বলে যে আপনি যেমন বলবেন আমি তেমন করেই কথা শুনবো, প্লিজ তাকে মারবেন না, আর আমাকেও আপনি মাফ করে দিয়েন। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সিওকতাই তাকে না মেরে তার ছেলেকে এসে জড়িয়ে ধরে। আর সে তাকে বলে যে আমার কাছে তুমিই ইম্পর্টেন্ট, তুমি আর আমিই হচ্ছে এই দুনিয়াতে ইম্পর্টেন্ট, আর বাকি কিছুই আমার কাছে ইম্পর্টেন্ট না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে যখন হুয়ায়ে জেনহুর দিকে তাকায় তখন সে মাথা নেড়ে বারবার করে না করছিল। তবে তবুও হুয়ায়ে একটা গান বের করে তার বাবার উপরে শ্যুট করে দেয় আর তাকে কয়েকটা গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর এদিকে আমরা দেখতে পারি ইউরিকে, যার কাছে কিনা তার দুইটা বন্ধু একটা গিফট নিয়ে আসে। সে বলে যে একটা ছেলে তোমাকে এই গিফটটা দেওয়ার জন্য বলেছে। আর যখন তারা গিফটটা ওপেন করে তখন তারা দেখতে পারে এইটার মধ্যে ইউরির একটা পিকচার ছিল, মানে একটা পেন্সিল পোর্ট্রেট। আর এইটা দেখার পরে ইউরি তাকে জিজ্ঞেস করে যে ছেলেটা এখন কোথায় আছে। তারা বলে যে হয়তোবা ছেলেটা এখন প্লেগ্রাউন্ডেই আছে। তবে যতক্ষণে ইউরি গিয়ে চেক করে ততক্ষণে সে দেখতে পারে ছেলেটা প্লেগ্রাউন্ডে ছিল না, মানে হুয়ায়ে কোথায় যেন চলে গিয়েছে। আর পরের শ্রেণী আমরা মিস্টার জিওনকে একটা অনুষ্ঠানের মধ্যে দেখতে পারি যেখানে সে প্রধান গেস্ট ছিল। আর সেই অনুষ্ঠানের মধ্যেই হুয়ায়ে কোনো জায়গা থেকে তার উপরে শ্যুট করে তাকে সেখানে মেরে ফেলে। আর সে গুলিটাকে একটা গিটারের বক্সের মধ্যে ভরে ভিড়ের মধ্যে দিয়েই কোথায় যেন গায়েব হয়ে যায়। আর পুলিশও তাকে ধরতে পারে না। অ্যান্ড এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ওকে, এখন আমি জানি একটা কনফিউশন এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে হুয়ায়ের প্যারেন্টস আসলে কারা ছিল, কারণ সে সব জায়গায় বাবা মা বানিয়ে রেখেছে। আসলে এখানে দুইটা পসিবিলিটি হতে পারে। প্রথম পসিবিলিটি হচ্ছে হয়তোবা সেই কাপলই ছিল তার আসল বাবা মা। আর দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে যেহেতু সিওকতাই সেই মেয়েটাকে রেপ করেছিল, সেই রেপের জন্য হয়তোবা তার পেটে একটা বাচ্চা চলে এসেছিল, আর সেই মেয়েটার অন্য কেউ ছিল না, সেই মেয়েটা ছিল ইয়ানজু। যার মানে পসিবিলিটি এইটাও হয় যে তার আসল প্যারেন্টস হয়তোবা ইয়ানজু এবং সিওকতাই ছিল। তার জন্ম হয়েছিল অবৈধভাবে, আর সেই ছোটোবেলা থেকে ইয়ানজু এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে করতে বড় হয়েছে। যাই হোক, যেহেতু ডিরেক্টর আমাদেরকে ক্লিয়ার করে ব্যাপারটা জানায়নি, এই জন্য আমরা শুধু পসিবিলিটিসই বলতে পারি, আমরা ক্লিয়ার কোনো অ্যান্সার দিতে পারি না। আর এমন একটা মিস্ট্রি নিয়ে যেহেতু মুভিটা শেষ হয়ে গেছে, এই জন্য আমাকে কমেন্ট করে জানাবেন যে মুভিটা আপনার কাছে কেমন লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে ফেলুন, ভিডিওতে লাইক না করলে অবশ্যই করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।